বাবার দেখানো পথেই কোদাল হাতে খাল খননে তারেক রহমান, একসাথে 54 জেলায় কর্মসূচির উদ্বোধন। ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। শাহপাড়া খাল ঘিরে নতুন প্রাণের সঞ্চার। আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জন্য যেই তিনি পরিকল্পনাটা নিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত উপকারজনক। এখানে মাছ চাষ হবে, হাঁস চাষ হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কাতার বাহরাইনের সতর্ক সংকেত, জেরুজালেমে বিস্ফোরণ, আমিরাতে গুরুত্বপূর্ণ তেল বন্দরে হামলা, বৃহত্তর যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য। এবং ঈদের কেনাকাটায় এবারও বাংলাদেশি ক্রেতার অভাব, কলকাতার মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 4.5 দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খাল কাটা কর্মসূচি ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক ভালো থাকলে মানুষ ভালো থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি আসবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননে যেভাবে নিজ হাতে তুলে নিয়েছিলেন কোদাল, 5 দশক পর সেই পথে এবার তার ছেলে তারেক রহমান। নির্বাচনী ওয়াদা পূরণে বিএনপি সরকার গঠনের 1 মাসের মাথায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোলের শাহপাড়া খাল খননের মাধ্যমে একযোগে দেশের 54টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শাহপাড়ায় জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কৃষি উৎপাদন বাড়ানো ও বন্যা মোকাবেলায় খাল খননের বিকল্প নেই। এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে, তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে মানুষজনের, সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। প্রধানমন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করতে চায় বিএনপি সরকার। এ সময় ভূগর্ভস্থ পানির পরিবর্তে মাটির উপরের পানি ব্যবহারে জোর দেন প্রধানমন্ত্রী। মাটির উপরে যেই পানি আছে, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সদ্ব্যবহার করা যায়, সুন্দরভাবে পরিকল্পনা করে খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। দিনাজপুরের কাহারোলের শাহপাড়ার এক সময়ের এ ভরা খাল এখন মৃতপ্রায়। কৃষকের মুখে হাসি ফোটানো খাল এখন কাহারোলের দুঃখ। সেই দুর্দশা ঘোচানোর কাজে হাত দিল সরকার। আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জন্য যেই তিনি পরিকল্পনাটা নিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত উপকারজনক। এখানে মাছ চাষ হবে, হাঁস চাষ হবে। এর পাশাপাশি আমাদের বিশেষ করে জমিটা এখানকার জমিটা পানি পাবে। যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই জন্য তিনাকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খাল খননে অংশ নেন শত শত নারী পুরুষ। তাদের মাঝে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। খাল খননের পর বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24। এদিকে কাতার ও আরব আমিরাতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে ইরান। নাগরিকদের নিরাপদে রাখতে বারবার সতর্ক সংকেত দিচ্ছে দেশ দুটির সরকার। বেশ কিছু মিসাইল প্রতিহত করেছে কাতার। এছাড়া আরব আমিরাতের বন্দর ও তেল স্থাপনায়ও হামলা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো বন্ধুরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তার দেশ কোনো বৃহত্তর যুদ্ধে জড়াতে চায় না।
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছড়ানো উত্তেজনার পারদ কিছুতেই থামছে না। এর মধ্যেই হরমুজ প্রণালী সচল রাখতে ট্রাম্পের প্রচেষ্টাও বারবার ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তার দেশ কোনো বৃহত্তর যুদ্ধে জড়াতে চায় না, তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে দেশটি। এদিকে কাতারের নাগরিকদের দ্বিতীয় দফায় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই সময় সবাইকে ঘরের ভেতরে নিরাপদ অবস্থানে নির্দেশ দেওয়া হয়। বাহরাইনে হামলায় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল বন্দর ও পরিবহন স্থাপনায় আবারও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এসব হামলার পেছনে রয়েছে ইরান। এদিকে রাজধানী আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলার ঘটনায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে শহরের মিডিয়া অফিস। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চলতে থাকায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ঈদের কেনাকাটায় এবারও বাংলাদেশি ক্রেতার অভাব বোধ করছে কলকাতার মার্কেটগুলো। দুই দেশের সরকারের কাছে শহরের ব্যবসায়ীদের আবেদন দ্রুত ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা হোক। তবে ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে কিছুটা জমে উঠেছে কেনাকাটা। চিকিৎসা ভিসা নিয়ে যাওয়া বাংলাদেশিদের পাশাপাশি কলকাতার নিউ মার্কেটে ভিড় করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। এতে করে কিছুটা বিক্রির আশা দেখছেন ব্যবসায়ীরা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। গৃহস্থের দোরগোড়ায় খুশির ঈদ, আর তার আগে শেষ বেলায় জমজমাট কলকাতার নিউ মার্কেট। এই মুহূর্তে বেচা কেনায় ব্যস্ত ক্রেতা থেকে বিক্রেতা। কিন্তু এবারেও বাংলাদেশিদের অভাবে কোথায় যেন তাল কেটেছে শহরের ব্যবসায়ীরা বলছেন ঈদের কেনাকাটায় নেই বাংলাদেশি। চিকিৎসা ভিসায় যারা এসেছিলেন তারাই কিছুটা করছেন কেনাকাটা। ব্যবসা ঠিকই আছে মোটামুটি, আর বাংলাদেশিরা আসছে মেডিকেল ভিসায় যা আসুক, কিন্তু ওরা ভালো পারচেস করে নিয়ে গেছে। শহরের ব্যবসায়ীরা আশাবাদী, বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে, ফলে দুই দেশের সহযোগিতায় কাটবে ভিসা জটিলতা। উই হোপ গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ভিসা প্রবলেম সলভ হবে, বাংলাদেশি আসবে, মার্কেটও ওপেন রেগিং হবে। গত 2 বছর বাদ দিলে একসময় বাঙালিদের ভিড়ে থিকথিক করত কলকাতার নিউ মার্কেট। তবে চলতি বছরেও বাংলাদেশিদের অভাব বোধ করছেন শহরের ব্যবসায়ীরা। বাজার ভালো নেই, বাংলাদেশি না আসলে এদিকে বাজার ভালো হয় না। এলএনসি স্ট্রিট যত আছে, বাংলাদেশি আসলে বাজার এখানে ভালো হয়। বাংলাদেশি না আসা ঘাটতি প্রচন্ড আছে। তবে কিছু বাঙালি চিকিৎসার পাশাপাশি সেরে ফেলছেন কেনাকাটা। তাদের অভিমত, আগের তুলনায় শহরে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা। অনেক বাংলাদেশিকে দেখলাম, তবে ভিসা খোলা থাকলে, ভিসা চালু থাকলে, টুরিস্ট ভিসা চালু থাকলে আমার তো মনে হয় যে অনেক বাংলাদেশি হবে। শহরে এই মুহূর্তে বাংলাদেশিদের পাশাপাশি কলকাতার মার্কেটে ভিড় জমাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ। তারাই কেনাকাটার ফাঁকে নিউ মার্কেটের মুক্ত অঞ্চলেই করে নিচ্ছেন ইফতার। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক অনন্য শিক্ষা নিয়ে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্সের উদ্যোগে রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ মিলাদুর রহমান জুমার ও আজিজুর রহমান এপন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসরত কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী, ইয়াকুব সৈনিক, মোহাম্মদ রাশেদ আহমেদ সহ টিটু সহ আরও অনেকে। প্রবাসের মাটিতে দেশীয় খাবারের স্বাদ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে সৌদি আরবের রিয়াদে ছোট ছোট ব্যবসা গড়ে তুলে সফলতার পথে হাঁটছেন প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের সুলাই এলাকায় কাকু ভিলার নামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড সুপারমার্কেট। কুমিল্লার তিতাস উপজেলার মকবুল হোসেন ও নাসির উদ্দিনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন উদ্যোক্তা মকবুল হোসেন, নাসির উদ্দিন এবং সৌদি কফিল আল শাহরি মোহাম্মদ হামাদ। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন কমিউনিটির সদস্যরা।
সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি রাসেল আহমেদ, বিশেষ অতিথি কাজাদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন সহ আরো অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। কুয়েত থেকে সৌদি আরবে উমরা ও হজে যাত্রী পাঠিয়ে শ্রেষ্ঠ সেবাদাতা হিসেবে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে সম্মাননা পেয়েছেন 4 জন বাংলাদেশি। রবিবার আবু হুসাইনিয়া সিটির খরব হোটেলে উমরা অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া বাংলাদেশিরা হলেন কাজী মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ গোলাম সরওয়ার, আমির হোসেন এবং মোহাম্মদ ফেরদৌস। কাজী উমরা সার্ভিসের পরিচালক কাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিকা মজমোয়া লাব্বাইক আল খায়েরের সিইও কুয়েতি নাগরিক ফওয়াজ কুজাইম আল কুজাইম। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মালয়েশিয়ার পেনাং প্রদেশ বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দপ্তর সম্পাদক রাসেল কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেনাং প্রদেশ বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ শরীফ মোড়ল। অনুষ্ঠানের প্রধান বক্তা মোহাম্মদ এমদাদুল হক এমদাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সৌদি আরবের জেদ্দায় বরিশাল বিভাগীয় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় রমজানের তাৎপর্য ও কুরআন সুন্নাহর উপর আলোচনা করেন। সেই সাথে তারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদারের উপর গুরুত্ব দেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলের অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি খলিলুর রহমান সহ আরও অনেকে। মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। স্বাগত আবারও প্রবাসের সংবাদে। লেবাননের রাজধানী বৈরুতের ঐতিহাসিক ডাউনটাউন শহীদ চত্বরের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন মোহাম্মদ আল আমিন মসজিদ এর 4টি বিশাল আকৃতির মিনার এবং উজ্জ্বল নীল রঙের গম্বুজের ফলে এটি ব্লু মসজিদ নামেও পরিচিত। মিলন খানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তুরস্কের অটোমান স্থাপত্যশৈলীর আদলে আল আমিন মসজিদটি নির্মাণ করেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি। গৃহযুদ্ধে বিধ্বস্ত বৈরুতকে নতুন করে সাজাতে এই প্রকল্পের উদ্যোগ নেন তিনি। মসজিদের ভেতরে ইতালীয় মার্বেল পাথর, বিশাল ঝাড়বাতি এবং সোনালী অক্ষরে খচিত কোরআনের আয়াত ফুটিয়ে তুলেছে আভিজাত্য। 11,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত মসজিদটিতে একসাথে 8 থেকে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর কেন্দ্রীয় গম্বুজের উচ্চতা 48 মিটার এবং প্রতিটি মিনারের উচ্চতা 65 মিটার। লেবাননের বহু ধর্মীয় সমাজে এই মসজিদটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঠিক পাশেই অবস্থিত সেন্ট জর্জ মারোনাইট ক্যাথেড্রাল। মসজিদ এবং ক্যাথেড্রালের পাশাপাশি অবস্থান প্রমাণ করে যে ভিন্ন ভিন্ন বিশ্বাস আর সংস্কৃতি একই চত্বরে শান্তিতে সহাবস্থান করতে পারে। শুধুমাত্র উপাসনালয় হিসাবে নয়, আল আমিন মসজিদটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। জুম্মার খুতবা, রমজানের তারাবি ও ঈদের জামাতে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ফলে সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা পড়তে পারে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর ওপর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে তেল ও গ্যাসের দামে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, আর তার প্রভাব পড়বে খাদ্যপণ্যের বাজারেও। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে উন্নয়নশীল দেশের জনগণ।
পরমাণু আলোচনা ভেঙে যাওয়ার পর 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এর জবাবে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে পুরো অঞ্চলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সংঘাত শুরুর পর থেকেই জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে খাদ্যপণ্য, প্রযুক্তি পণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংঘাতের কারণে মানবিক সংকটও গভীর হচ্ছে। ইরান ও লেবাননে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের ফলে স্বাস্থ্যসেবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বিশ্লেষকদের মতে এতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি ঘোষণা দিয়েছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হুরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই জলপথকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে বিবেচনা করা হয়। ফলে এর প্রভাব বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এরই মধ্যে কয়েকটি দেশে জ্বালানি সংকটের প্রভাব দেখা দিতে শুরু করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সমাজ থেকে ইমানদার ও মুত্তাকি মানুষের সংখ্যা কমে গেলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক স্মরণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। যত বেশি ইমানদার এবং মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে সকল স্তরে, সমাজ তত বেশি সুন্দর হবে। আর এই সংখ্যাটা যখন হ্রাস পাবে, সমাজ তত ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসের দিকে আগাবে। আমরা চাই আমাদের সমাজের উন্নয়ন, আমরা চাই ট্যালেন্ট, কিন্তু আমরা কোনো ইভিল ট্যালেন্ট চাই না। এদিকে সরকারি দল ভুল পথে হাঁটলে সঠিক পথ দেখিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাসিনার মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বিএনপি। সোমবার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দলটির মহানগর উত্তরের ইফতার মাহফিলে এসব কথা বলেন এনসিপির নেতারা। দেশে আসলে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে ফলাফলে, যেখানে আসলে আমরা অভিযোগ করার কথা, সেখানে পাল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা সরকারের থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে। পবিত্র রমজান মাসের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর বা শবে কদর আজ। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতকে কেন্দ্র করে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দিগিতে মশগুল। সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে করছেন ক্ষমা প্রার্থনা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। লাইলাতুল কদর বা শবে কদর পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, অত্যন্ত পুণ্যময় ও মহিমান্বিত। সোমবার সন্ধ্যা থেকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। এ রাতকে কেন্দ্র করে দেশের মসজিদগুলোতে আয়োজন করা হয় বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও দোয়া মাহফিলের। এদিন সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় নিজের গুনাহ মাফ, পরিবার পরিজনের সুস্থতা কামনা ও দেশের সমৃদ্ধি চান ধর্মপ্রাণ মুসল্লিরা। বর্তমানে যে ইরানের সাথে যুদ্ধ চলে, ইসরায়েলের সাথে, ঈদের সাথে, যাতে আমরা সর্ব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত যারা আছে সবাই ইরানের পাশে থাকে, ইরানকে সাপোর্ট করে। এই রহমতের মাসের মধ্যে আমাদের সমগ্র জাতিকে নাজাত দান করুন, আমাদেরকে মুক্তি দান করুন। আমার বাবা মা তাদের জন্য নেখাত দান করে আল্লাহ তাআলা। আমাদের সর্বপ্রথম চাই হলো আমাদের দেশ যেন আগামীতে শান্তিতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এই রাতেই মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য পবিত্র কোরআন নাজিল করেন। এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন এবং তারা তখন দুনিয়ার উপর কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন। রমজান মাসের রহমত, মাগফিরাত এবং ফজিলতের মাস। এই মাসের আজকের রাতটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই রাতে পবিত্র রজনীতে একটা নেকি করলে 70টা নেকি সমান নেকি পাওয়া যায়। পবিত্র লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ একটি রাত, সেইটার আকাঙ্ক্ষা নিয়ে এখানে মূলত আসা। এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের ছোট গুনাহগুলো মাফ করে দেয়া হয়। অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। নাইম আল চিকো, নিউজ 24,
ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আর সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।